ওয়েলকাম টু পালম্যাথস। নমস্কার, পালম্যাথসে আপনাদের স্বাগত। আজকের আলোচনা কণার গতিবিদ্যা নিয়ে, আর বিশেষ করে আমরা দেখব স্পন্দন গতি বা অসিলেটরি মোশন। আমাদের কাছে বেশ কিছু তথ্যসূত্র আছে, সেগুলো ঘেটেই আজকের এই গভীরে অনুসন্ধান। হ্যাঁ, আজকের আলোচনার মূল ফোকাস থাকবে সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম, তারপর ড্যাম্পড অসিলেশন আর ফোর্সড অসিলেশন, মানে এদের মূল সূত্রগুলো কি, সমীকরণ কেমন, আর এর পেছনের পদার্থবিদ্যাটা ঠিক কি, সেটাই সহজ করে বোঝার চেষ্টা করব আমরা। চমৎকার! মানে আমাদের চারপাশে কত কিছুই তো দেখি দুলছে বা কাঁপছে, তাই না? ওই যে ঘড়ির পেন্ডুলাম বা ধরুন একটা স্প্রিং। আজ তাহলে এইসব পরিচিত ঘটনার পেছনের সহজ বিজ্ঞানটাই একটু খুঁটিয়ে দেখা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম দিয়ে। এই জিনিসটার মূল ধারণাটা কি? দেখুন, এসএইচএম হলো এক ধরনের বিশেষ পর্যায়বৃত্ত গতি। এর সবচেয়ে জরুরি বৈশিষ্ট্যটা হলো বস্তুর উপর যে রিস্টোরিং ফোর্স কাজ করে, মানে যে বলটা তাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে চায়, মানে সাম্যাবস্থানের দিকে। একদম সেই বলটা সরণের মানে সমানুপাতিক হয়, আর দিকটা হয় সবসময় ওই সাম্যাবস্থানের দিকে। গাণিতিকভাবে বললে F=-kx। এখানে কে হলো একটা ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট বা বল ধ্রুবক বলি আমরা। এই সহজ দেখতে সম্পর্কটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই F=-kx সূত্রটা তো বেশ সরল লাগছে। এর থেকেই কি গতির সমীকরণ মানে ইকুয়েশন অফ মোশনটা পাওয়া যায়? সেটা কেমন দেখতে? ঠিক তাই, নিউটনের দ্বিতীয় সূত্র যদি ব্যবহার করি, মানে F=ma, এখানে mx=-kx, তাহলেই একটা স্ট্যান্ডার্ড রূপ পাই, x+ω²x=0। আচ্ছা, এখানে x মানে ত্বরণ তো, সময়ের সাপেক্ষে সরণের সেকেন্ড ডেরিভেটিভ। হ্যাঁ, আর ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যার মান √/km। এখানে m হলো ভর। এই ডিফারেনশিয়াল সমীকরণটাই এসএইচএম এর মূল ভিত্তি। এর সমাধান করলেই আমরা গতির প্রকৃতিটা পাই, যা সাইন বা কোসাইন ফাংশন দিয়ে প্রকাশ করা যায়। আর এর যে সমাধান মানে সরণ, বেগ, ত্বরণ, সেগুলোর নির্দিষ্ট ফর্মুলা আছে নিশ্চয়ই। অবশ্যই আছে। যেমন সরণ x(t) ইকুয়ালস a cos ω(t + phi)। এখানে a হলো বিস্তার বা অ্যামপ্লিটিউড, মানে সর্বোচ্চ সরণ, আর phi হলো দশা কোণ বা ফেজ অ্যাঙ্গেল, যেটা শুরুর অবস্থাটা বলে দেয়। আচ্ছা, আর বেগ বা ত্বরণ? বেগ হলো সরণের প্রথম ডেরিভেটিভ, v(t) ইকুয়ালস -a ওমেগা sin ω(t + phi)। আর ত্বরণ হলো বেগের ডেরিভেটিভ, মানে সরণের দ্বিতীয় ডেরিভেটিভ, a(t) ইকুয়ালস -a² cos ω(t + phi)। এটা খেয়াল করার মতো যে a(t) ইকুয়ালস -ω²x, মানে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। বুঝেছি। আর শক্তির ব্যাপারটা? এসএইচএম এর ক্ষেত্রে কি মোট শক্তি সংরক্ষিত থাকে? হ্যাঁ, যদি কোনো ডিসিপেটিভ ফোর্স, মানে ধরুন ঘর্ষণ বা বাতাসের বাধা, এসব না থাকে, তাহলে এসএইচএমে মোট যান্ত্রিক শক্তি, মানে গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল E=12kA², এটা সবসময় ধ্রুবক থাকবে। মানে শক্তিটা শুধু রূপ বদলায়, গতিশক্তি থেকে স্থিতিশক্তি আবার উল্টোটা। ঠিক তাই, কিন্তু মোট পরিমাণটা একই থাকে, কনজারভেশন অফ এনার্জি। আমরা তো স্প্রিংয়ের কথা বললাম, কিন্তু উল্লম্বভাবে যদি একটা স্থিতিস্থাপক সুতো বা ইলাস্টিক স্ট্রিং ঝোলায়, তার সাথে ভর জুড়ে দিই, সেটার গতিও কি এসএইচএম হবে? হ্যাঁ, একটা হালকা ইলাস্টিক স্ট্রিংয়ের সাথে যদি একটা ভর জুড়ে উল্লম্বভাবে ঝুলিয়ে দেওয়া হয়, সেটাও তার সাম্যাবস্থানকে কেন্দ্র করে এসএইচএম প্রদর্শন করে। মানে যেখানে সুতোর টানটা kx0 ওজন mgর সমান হয়, সেই ইকুইলিব্রিয়াম পজিশনের চারপাশে। আর তার পর্যায়কাল? সেটাও কি স্প্রিংয়ের মতোই? হ্যাঁ, তার পর্যায়কালও T=2π√/mk হয়, ঠিক অনুভূমিক স্প্রিং ভর সিস্টেমের মতো। কিন্তু বাস্তবে তো সবসময় কিছু না কিছু বাধা থাকে, তাই না? যেমন বাতাসের বাধা বা অন্য কোনো ঘর্ষণ। তখনই কি ড্যাম্পড অসিলেশন বা অবমন্দিত স্পন্দনের ধারণাটা আসে? একদম। বাস্তব জগতের প্রায় সব স্পন্দনই আসলে ড্যাম্পড। এই যে ডিসিপেটিভ বা অপচয়ী বলগুলো থাকে, এরা সিস্টেম থেকে শক্তি শুষে নেয়। ফলে কি হয়? স্পন্দনের বিস্তার সময়ের সাথে সাথে কমতে থাকে। মানে দোলনাটা যেমন আস্তে আস্তে থেমে যায়, ঠিক তাই। বা গিটারে তারে ঘা দিলে কিছুক্ষণ পর শব্দ বন্ধ হয়ে যায়। এই বিস্তারটা সাধারণত এক্সপোনেনশিয়ালি কমে।
তাহলে সেক্ষেত্রে গতির সমীকরণটা নিশ্চয়ই বদলে যায়, শুধু kx টার্মটা থাকে না? হ্যাঁ, তখন সমীকরণে একটা অতিরিক্ত টার্ম যোগ হয়, যেটা বেগের উপর নির্ভরশীল ড্যাম্পিং ফোর্সকে বোঝায়। সমীকরণটা দাঁড়ায় mxx প্লাস bx প্লাস kx ইকুয়াল টু 0। এখানে এই b হল ড্যাম্পিং কোএফিশিয়েন্ট, যেটা বাধার পরিমাপ দেয়। আচ্ছা, আর এই গতির প্রকৃতিও কি পাল্টায়? হ্যাঁ, সেটা নির্ভর করে b² 4mk এই রাশিটার মানের ওপর। এটা পজিটিভ হলে সিস্টেম হয় ওভারড্যাম্পড, মানে কোনো দোলন ছাড়াই ধীরে ধীরে সাম্যাবস্থায় ফেরে। শূন্য হলে হয় ক্রিটিক্যালি ড্যাম্পড, মানে সবচেয়ে দ্রুত ফেরে দোলন ছাড়াই। আর নেগেটিভ হলে হয় আন্ডারড্যাম্পড, যেখানে আমরা দুলতে দেখি কিন্তু বিস্তারটা সময়ের সাথে কমে আসে। বাহ, বেশ কয়েকটি অবস্থা তাহলে। আচ্ছা, এর পরের বিষয়টা তো আরও মজার, ফোর্সড অসিলেশন আর রেজোনেন্স। মানে বাইরে থেকে যদি সিস্টেমটাকে একটা তালে চালনা করা হয়। হ্যাঁ, এটাই হলো ফোর্সড অসিলেশন। ধরুন একটা সিস্টেম এমনিতেই দুলতে পারে, তার একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ω0 ইজ ইকুয়াল টু √k/m আছে। এবার যদি এর ওপর বাইরে থেকে একটা পর্যায়বৃত্ত বল, ধরা যাক F0 cos ω/dt প্রয়োগ করা হয়, তখন কি হবে? সিস্টেমটা কি বাইরের বলের তালে দুলতে শুরু করবে? ঠিক তাই। শুরুতে একটু জটিল আচরণ দেখালেও কিছুক্ষণ পর সিস্টেমটা নিজের স্বাভাবিক কম্পাঙ্ক ভুলে গিয়ে ওই বাইরের চালক বলের কম্পাঙ্ক ω/d-তেই দুলতে শুরু করে। এর যে সমীকরণ সেটা হলো mx + bx + kx ইজ ইকুয়াল টু F0 cos ω/dt। আর রেজোনেন্স বা অনুনাদ সেটা কখন হয়? রেজোনেন্স একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এটা ঘটে যখন ওই বাইরের চালক বলের কম্পাঙ্ক ω/d সিস্টেমের স্বাভাবিক কম্পাঙ্ক ω0-র খুব কাছাকাছি চলে আসে। বিশেষ করে যদি ড্যাম্পিং বা বাধাটা কম থাকে, তখন স্পন্দনের বিস্তার হঠাৎ করে অনেক বেড়ে যায়। মানে সঠিক ফ্রিকোয়েন্সি ম্যাচ করলে বিস্তার অনেক বেড়ে যায়। একদম। খুব সামান্য চালক বল প্রয়োগ করেও তখন বিশাল স্পন্দন তৈরি করা যেতে পারে। এটাই অনুনাদ। এটার গুরুত্ব কোথায়? মানে প্র্যাকটিক্যাল লাইফে এর প্রভাব কেমন? এর প্রচুর প্রভাব। দেখুন, একদিকে যেমন রেডিও বা টিভি নির্দিষ্ট স্টেশন ধরার জন্য এই অনুনাদের নীতি ব্যবহার করে, মানে টিউনার সার্কিটের স্বাভাবিক কম্পাঙ্ককে স্টেশনের কম্পাঙ্কের সাথে মেলানো হয়। আচ্ছা আচ্ছা। অন্যদিকে এটা বিপজ্জনকও হতে পারে। যেমন ধরুন, কোনো ব্রিজ যদি বাতাসের ধাক্কায় এমন কম্পাঙ্কে দুলতে শুরু করে যেটা তার স্বাভাবিক কম্পাঙ্কের কাছাকাছি, তাহলে ব্রিজটা ভেঙেও পড়তে পারে। ওই যে 1940 সালের ট্যাকোমা ন্যারোস ব্রিজের ঘটনা, সেটা তো অনুনাদের কারণে ঘটেছিল। হ্যাঁ, ওটা তো বিখ্যাত ঘটনা। আচ্ছা, এই তথ্যসূত্রগুলোতে সমস্যা সমাধানের একটা পদ্ধতির কথাও যেন দেখলাম, বিশেষ করে এমসিকিউ ধরনের প্রশ্নের জন্য। হ্যাঁ, একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ আছে। মোটামুটি ধাপগুলো হলো: আগে বুঝতে হবে গতিটা কী ধরনের, SHM নাকি ড্যাম্পড নাকি ফোর্সড। 2, সে অনুযায়ী সঠিক ইকুয়েশন অফ মোশন লিখতে হবে। 3, সিস্টেমের প্যারামিটারগুলো যেমন ওমেগা, জিটা, ড্যাম্পিং রেশিও, WD এগুলো বের করতে হবে। 4, তারপর দরকার মতো x অফ t বা v অফ t সমাধান করতে হবে। 5, এরপর যা চাইছে, যেমন পিরিয়ড t, অ্যামপ্লিটিউড কীভাবে কমছে বা রেজোনেন্সে বিস্তার কত, এগুলো হিসেব করতে হবে। আর শেষে চাইলে কিছু বিশেষ কেস, যেমন b খুব কম হলে কি হয় বা WD যদি W0-এর সমান হয়, মিলিয়ে দেখা যেতে পারে। বেশ গোছানো পদ্ধতি। সবশেষে একটা ছোট্ট টেবিলের কথাও বলা হয়েছে, তাই না? বিভিন্ন গতির তুলনা করার জন্য। হ্যাঁ, একটা সামারি টেবিল আছে। সেখানে ইউনিফর্ম গ্র্যাভিটি বা রেজিস্টিং মিডিয়ামে গতি, SHM, ড্যাম্পড SHM, ফোর্সড অসিলেশন এগুলোর মূল সমীকরণ আর বৈশিষ্ট্যগুলো পাশাপাশি দেওয়া আছে। এটা এক ঝলকে পুরো বিষয়টার একটা ধারণা পেতে বা মনে করতে খুব সাহায্য করে। তাহলে আজ ধরে আলোচনা থেকে আমরা পেলাম যে SHM হল একটা আদর্শ অবস্থা, কিন্তু বাস্তবে ড্যাম্পিং প্রায় সবসময়ই থাকে, যা বিস্তার কমিয়ে দেয়। আর ফোর্সড অসিলেশনের ক্ষেত্রে রেজোনেন্স একটা দারুণ শক্তিশালী ঘটনা। একদম। আর এই ধারণাগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় বা ফিজিক্স ল্যাবে আটকে নেই। ইঞ্জিনিয়ারিংয়ের নানা ডিজাইন থেকে শুরু করে এমনকি জীববিজ্ঞানেও, যেমন ধরুন হার্টের স্পন্দন বা নার্ভের সিগন্যালিং, অনেক ক্ষেত্রে এই স্পন্দন গতির নীতিগুলো কাজে লাগে। প্রকৃতির অনেক ঘটনা বোঝার জন্যই এই ধারণাগুলো জরুরি। সত্যিই তাই। আজকের মতো আলোচনায় এখানেই শেষ করা যাক। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো এতক্ষণ একটা সিস্টেমের দোলন নিয়ে কথা বললাম, কিন্তু যদি এমন হয় যে একাধিক সিস্টেম একে অপরের সাথে যুক্ত, মানে কাপলড অসিলেটরস, আর তারা একে অপরের গতিকে প্রভাবিত করছে,
তখন তাদের মিলিত আচরণ কেমন হতে পারে? এই বিষয়টা নিয়ে কিন্তু আরও গভীরে ভাবার অবকাশ আছে।